This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী দিনের যুদ্ধটি কীরকম হবে সেটা 1967 সালে বুঝিয়ে দিয়েছিল ইসরায়েল, মানে আজ থেকে এত বছর আগে। এবং এটা বুঝিয়ে দিয়েছিল যে যুদ্ধ জয়ের জন্য আসল হচ্ছে কৌশল। কৌশলটা ঠিক ছিল বলেই ওই 1967 সালে মাত্র 6 দিনে ইসরায়েল একা সিরিয়া, মিশর আর জর্ডনকে হারিয়ে দিয়েছিল। একা শব্দটা বলতে হচ্ছে তার কারণ যেহেতু সচরাচর আমরা দেখি ইদানিংকালে যেখানে ইসরায়েল জুটে যায় যুদ্ধের মধ্যে, সেখানে তাদের সঙ্গে সঙ্গে আমেরিকাও ঢুকে পড়ে। তখন কিন্তু সেটা হয়নি। সেটা একা লড়ে জিতেছিল যে শুধু সেটা নয়, তার সঙ্গে আরও বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কৌশলটা ঠিক থাকায় যুদ্ধ ঘোষণার আগেই জিতে গেছিল ইসরায়েল। আগাম হামলা চালিয়েছিল তারা, যেটাকে বিশ্বের এই যুদ্ধের ইতিহাসে প্রিএম্প্ট অ্যাটাক, অর্থাৎ আগের থেকে ধরে নিয়ে প্রতিপক্ষ তৈরি হওয়ার আগেই আক্রমণ করে তাদের ধ্বংস করে দেওয়া, সেটাই করেছিল ইসরায়েল। মিশরের বিমান বাহিনীকে তারা আগাম হামলা চালিয়ে 90% ধ্বংস করে দিয়েছিল। শুধু খবর পেয়েছিল যে এবার তারা আঘাত হানার জন্য তৈরি হচ্ছে, যে কোনো সময় তারা আঘাত হানবে, সেই সুযোগটাই দেয়নি, আগে নিজের আক্রমণ করে দিয়েছিল। বিশ্ব সেদিন জেনেছিল আগামী দিনের যুদ্ধ আসলে আগাম যুদ্ধ। প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই যুদ্ধটা শেষ করে দাও। সোজা কথায় আমাদের বাংলায় মারপিটের একটা থিওরি ছিল, জানেন তো। ছোটোবেলায় যখন পাড়ায় পাড়ায় গণ্ডগোল হতো, এবং বেশ কিছু লোকজন ছিল দেখবেন যারা বেশ মারপিট টারপিট করতে দরদ ছিল, তাদের বেশ একটা দাদা ব্যাপার ছিল এবং লোকে তাদের খুব তোয়াজ করতো। তো এরকমই এক দাদা বলেছিল যে দেখবি যখন মারপিট করবি না, সবার আগে মেরে দিবি, যে আগে মেরেছে সে জিতে গেছে। এটাও তাই। সেই ছোট্ট পাড়ার লড়াইটা, তার যে শিক্ষাটা, সেটা যে বড় যুদ্ধের ক্ষেত্রেও কতটা কার্যকরী সেটা তো এখন বুঝতে পারছি। আগে মেরে দাও, তারপর যুদ্ধ ঘোষণা করো। আজকে কলকাতার গিরিশ পার্ক এলাকায় রাজ্যবাসীও তো সেরকম একটা আগাম যুদ্ধ দেখলো, রাজনীতির আগাম যুদ্ধ। মোদি ব্রিগেডের মঞ্চে ওঠার আগে, নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগে হামলা শুরু হয়ে গেল। এবার আক্রমণটা কে করেছে, কে প্রতি আক্রমণ করেছে সেটা পরবর্তী ক্ষেত্রে বিচার্য, কিন্তু এটা তো পরিষ্কার তৃণমূলের অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিজেপি হামলা করেছে। এবার দেখুন, রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়িতে যেটা হয়েছে সেটা আক্রমণ না প্রতি আক্রমণ সেটা তো পরে বুঝবেন, কিন্তু হামলা হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার আগে যেটা হয়েছে, প্রথমে ব্রিগেডমুখী বিজেপির বাসে হামলা হয়েছে বলে অভিযোগ এসছে, তার প্রত্যাঘাত হয়েছে, প্রতি আক্রমণ হয়েছে খোদ মন্ত্রীর বাড়িতে, তাও আবার খাস কলকাতা শহরে। এটা কিন্তু এই রাজ্যের রাজনীতিতে আগে কোনো দিন দেখা যায়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন পরে সাংবাদিক বৈঠক করলেন, সেখানে কিন্তু দাবি করলেন যে স্বাধীনতার পর কোনো অঙ্গরাজ্যেই নাকি এরকমটা কোনো দিন হয়নি, মন্ত্রীর বাড়িতে ঢুকে হামলা। এবার এটা ঘটনা দেখবেন, মারপিট যা হয়, এই যে দাঙ্গা হাঙ্গামা যা কিছু হয়, সেটা রাজনৈতিক হোক বা রাজনীতির ইন্ধনে হোক, সেগুলো সব কিছুতে মরে আহত হয় সব সাধারণ মানুষ। নেতারা সচরাচর কোনোদিন ওই বিষয়গুলোর মধ্যে থাকেন না আর কি, সব রিমোটে হয়। ওই বললাম এটা যদি আপনারা এই বাকি যুদ্ধগুলো খেয়াল করেন, মানে আসল যুদ্ধগুলো, যেমন ধরুন রাশিয়া ইউক্রেন, বা ধরুন এখন ইরান ইসরায়েল আমেরিকা, এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব রিমোট কন্ট্রোলে যেরকম হয়। আমাদের এখানে রিমোটটা নেতারা বহুদিন আগে হাতে নিয়েছেন, সামনে কোশ্চিনকালে আসেন না। কিন্তু এইবারের ঘটনাটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী। তাহলে ধরতে হবে যে যুদ্ধের স্ট্র্যাটেজি বদলাচ্ছে, যুদ্ধের মোড় ঘুরছে। দেখুন, বিজেপির ওপর হামলায় তমগ্ন ঘোষ আহত হয়েছেন বলে অভিযোগ, আর তেমনই তো পাল্টা শশী পাজার বাড়িতে যে হামলা হয়েছে তাতে তার বাড়ির কাজ ভেঙেছে। মন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ কর্মীরা ছিলেন তারা আহত হয়েছেন, বাড়ি ভাঙচুর হয়েছে। এগুলো সব কটাই কিন্তু আমরা নতুন দেখছি।
আমরা সচরাচর রাজ্যে কি দেখতে অভ্যস্ত বলুন তো? শাসক দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তুলছেন বিরোধীরা, আর শাসক দল অভিযোগটা অস্বীকার করছেন। এটাই তো একটা পুরো একদম বাঁধা ধরা একটা গত রাজনীতি। সেটা রাজনৈতিক কর্মসূচি হোক, লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, মোটের ওপর এই ধারাটা একই থাকে। কিন্তু এই প্রথম দেখা গেল যে শাসক দল সাংবাদিক বৈঠকে 5 রক্তাক্ত কর্মীকে দাঁড় করিয়ে হামলার অভিযোগ করছে। বলছে বিজেপি মানে বিরোধীরা তাদের মেরেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করলেন যে এরকম হামলা স্বাধীনতার পর কোনো অঙ্গরাজ্যের মন্ত্রীর বাড়িতে হয়নি। এবার তার এই তিনি হয়তো গোটা হামলাটা যে কতটা অস্বাভাবিক এবং এর আগে কখনো হয়নি এরকম একটা বিষয় বুঝিয়ে তার গুরুত্বটা বড় করে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু তার একটা উল্টো দিকও তো আছে। তার মানে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এমন যে মন্ত্রীরাও নিরাপদ নন, শাসক দলের মন্ত্রীরাও নিরাপদ নন, কর্মীরাও নিরাপদ নন। হামলাকারী যেই হোক, নিরাপত্তার দায় তো সরকারেরও। এবার মন্ত্রী নিজেই যদি নিরাপদ না হন, রাজ্যবাসী কি নিরাপত্তা পাবেন ভাবুন তো। মোদি আজ ব্রিগেডের মঞ্চে তার ভাষণ ছিল তিনি রাজ্যে, এবং এসে সেখানে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন তুলেছেন। আর তার আগেই তো নারী আর শিশু কল্যাণ মন্ত্রীর বাড়িতে হামলাটা একদম লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দিয়েছে যে এটা এ রাজ্যে ঘটছে। এবার বলা যায় না সব কিছু যেরকম বদলে বদলে যাচ্ছে, এরকম আগাম হামলা, আগামী দিনের যুদ্ধের ধরন, এই সব কিছু আমরা শুধু এইটা এখন মনে হচ্ছে যে এই নারী সুরক্ষা নিয়ে যে কথাগুলো বলছিলেন না প্রধানমন্ত্রী ওই ব্রিগেডের সভায় দাঁড়িয়ে, বলা যায় না আর একটু হলে হয়তো এই যেভাবে মন্ত্রী বাড়িতে তিনি হামলার শিকার হলেন সেটাও না বলে দিতেন। महा जंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। আমার 50-এরও বেশি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সহযোদ্ধা আমার তারা ইনজয়, আমাদের কাউন্সিলরদের আক্রমণ করেছে। গাড়ি থেকে নামতেই আমার ওপর একদম মানে ইট বোতল সব পাথর নিয়ে আমার ওপর তেড়ে হামলা করলো ওদিক থেকে। আমরা বাইরে বসছিলাম, আমাদের নেমে পুতুরাও মারতে শুরু করে আমাদেরকে। সতী বাজার ছেলেগুলো সব ওখানে নেমেছে, ইট পাথর ডান্ডা রড সব মেরেছে, ওখানে ছাড়া যাবে না। আমাদের গাড়ি কাজ ভেঙে দেওয়া হয়েছে। ये बीजेपी गुंडा नहीं खूनी है, ये खूनी बंगला को बंगाल को दखल करेंगे। হাস কলকাতা, তাও আবার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর বাড়ি। শেষ কবে শাসক দলের ডাকাবুকা মন্ত্রীর দুয়ারে এভাবে ইট পাটকেল পড়েছে মনে করতে পারছেন না অনেকেই। ভোট ঘোষণা দু একদিনে, কিন্তু তার আগেই বিউগল কি বেঁচে গেল? যেভাবে কলকাতার রাজপথে শাসক বিরোধী মারপিটে জড়ালো, এরপরেও সুষ্ঠু ভোটের সম্ভাবনা আছে। বাস থেকে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপি মারলো, তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলাম। তারপর বিজেপি বাস থেকে, আর এই রাস্তা রিপেয়ার হচ্ছে, এই রিপেয়ার হওয়া রাস্তা তার ইট পাটকেল নিয়ে তারা ছুড়েছে বাড়িতে। তো তারপরে হামলা মানে সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমি তো ইনজার্ড, আই অ্যাম ইনজার্ড। মন্ত্রী সুশীপাজা বলছেন তিনিও আক্রান্ত। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী যদি নিরাপদ না থাকেন, নারী নিরাপত্তার কি হবে? আইন শৃঙ্খলারই বা কি হবে? আম জনতা অবশ্য এসব নিয়ে ভাবিত নন। ভোটারদের ভাবনা এখন একটাই, এটাই যদি ট্রেলার হয় সিনেমাটা কেমন? আচ্ছা একটা কথা বলুন তো, এই গিরিশ পার্কের সংঘর্ষের খবর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে পৌঁছেছিল? নিশ্চয়ই পৌঁছেছিল, কারণ প্রধানমন্ত্রী যে শহরে সভা করতে আসছেন সেখানে কোনো গোলমাল হলে তিনি জানবেন না সেটা হয় নাকি? নিরাপত্তার স্বার্থেই তো তাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সেই গোলমালে যদি তার দলের লোকেরাই জড়িত বলে অভিযুক্ত হন, তাহলে যে আরও বেশি করে জানবেন সেটাই তো স্বাভাবিক। তবে কেউই আশা করেন যে মন্ত্রীর বাড়িতে হামলা বা এই গিরিশ পার্কের সংঘর্ষের উল্লেখ সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে।
সবাইকে অবাক করে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী। এটা নিজে যে তিনি বিষয়টা তুলে নেবেন এবং সেটা যে ওইভাবে তার বক্তব্যের মধ্যে নিয়ে আসবেন, হয়তো সরাসরি বলেননি, কিন্তু সে তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নেন না। কিন্তু নির্মম সরকার বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বারবার নিশানা করেন সেটা তো সবাই বোঝেন, বোঝানোর আর বাকি কি থাকে। আজকেও ওই নরেন্দ্র মোদীর ভাষণে গিরিশ পার্ক বা শশী পাজার নাম ছিল না, কিন্তু ঘটনাটার উল্লেখ তো ছিল, বলার আর তাহলে বাকি কি রইল? প্রধানমন্ত্রী কি বললেন? বললেন ব্রিগেডের সভাকে ব্যর্থ করতে নির্মম সরকার সব রকম অস্ত্র প্রয়োগ করছে, কিন্তু তারপরেও জনপ্লাবন হয়েছে। মানে বুঝতে পারলেন, তৃণমূল যেরকম শশী পাজার বাড়িতে হামলাটাকে বড় করে দেখাচ্ছে, প্রধানমন্ত্রীও তেমনি ব্যাপারটাকে বড় করেই দেখাচ্ছেন, তবে ঘটনাটাকে নয়, ঘটনার কারণটাকে। এবং যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে তার দলের লোকেরা কিছু করেননি, আসলে তাদের ওপরে আক্রমণ হয়েছে, সেটা করেছে শাসক দলের লোকেরা, এবং সেটা ব্রিগেডমুখী বাসে এই জন্যে হামলা করা হয়েছে যাতে তার সভাটা এতটুকু সফল না হয়। এবার প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবং বক্তব্যের একটা দিক ধরে বক্তব্য, সেটা শুনে আপনাদের কীরকম পরিষ্কার হয়ে যাচ্ছে না? কিছু কিছু ক্ষেত্রে এটা মাথায় রাখতে হয় যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরাও আসলে কোনো রাজনৈতিক দলের নেতা। টাইমলি তাদের সেই রাজনৈতিক ব্যক্তিত্বটাই সামনে চলে আসে, বিশেষ করে যদি ভোট সামনে থাকে। इस विशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया। साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। काउंटडाउन शुरू हो चुका है, वो दिन दूर नहीं, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा, चुन चुन के हिसाब लिया जाएगा। সিনেমায় মাঝে মধ্যে এই জিনিসটা থাকে জানেন তো, যেখানে হিরো বলে যে কাউন্টডাউন শুরু হয়ে গেল, বলার পরে টিকটক টিকটক এরকম আওয়াজ টাওয়াজ থাকে, এগুলো সিনেমাটিক প্রেজেন্টেশন। কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যেও এই নাটকীয় বক্তব্যের বা ধরনের কি কম পেলেন আপনি? দেখলেন তো, পরিষ্কার বলে দিলেন খুঁজে খুঁজে হিসেব নেওয়া হবে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার এই হিসেবের তো অনেক রকম মানে হয়, এই জন্যই বোধহয় নরেন্দ্র মোদীর এই কথাটাই প্রেস কনফারেন্সে বাজিয়েছে তৃণমূল কংগ্রেস। মানে এটার উল্টো দিকটাও একটু ভেবে দেখুন তো, নরেন্দ্র মোদীর ভাষণের সবচেয়ে হিট ডায়ালগটার প্রচার আসলে তৃণমূলই কি করে দিল। ওই সভার থেকে প্রচার হলো, বক্তব্য হলো, কিন্তু সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রেস কনফারেন্সেও সেটা শোনানো হলো, তাহলে প্রচারের বাকি কি থাকলো? এমনিই তো ভাইরাল হয়ে গেল, হিট। সাথে কি ব্রিগেডের সভার ভিডিও পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন যে কলকাতার আন্তরিকতা অভাবনীয় ছিল। কলকাতার মধ্যে তো তৃণমূলও পড়ে, সুতরাং তিনি তাদের এই আন্তরিকতার কথা বলেননি, এটাও ভাবা যেতে পারে জানেন তো। এটা ধরে নেবেন না যে তাদের বাদ দিয়ে কিছু বলেছে। আর তৃণমূল কি অভিযোগ করেছে? তৃণমূল অভিযোগ করেছে যে নরেন্দ্র মোদী বেছে বেছে হিসেব নেওয়ার কথা বলেছেন, কিন্তু তিনি তো বলেছেন পরে, তাকে জোর করে তো তারা কাঠগড়ায় তুলতে পারছেন না, কারণ তার আগেই যদি হিসেবের বিষয়টাই বলেন, বিজেপি কর্মীরা হয়তো নিয়ে বসে আছেন, যেটা তৃণমূলের অভিযোগ। এবার এই অভিযোগে সব থেকে খুশি কারা হবেন? ওই মণ্ডল স্তরের বিজেপি নেতারা। তারা দলীয় কর্মীদের বোঝাতে পারবেন, দেখো প্রধানমন্ত্রী হিসেব নিতে বলে গেছেন, তৃণমূলও সেটা বলছে। এবার হিসেব নেওয়ার সময়, মানে হিসেব নেওয়ার জন্য ভোটের সময় যদি বিজেপি কর্মীরা চেগে ওঠেন, তাহলে বুথে বুথে এজেন্টের অভাবটা কমবে। আর তৃণমূলের অভিযোগে সব থেকে বেশি অসুবিধায় কে পড়বেন? আর এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য প্রাইস টাইস থাকলেও থাকতে পারে জানেন তো, কিন্তু কি থাকবে না থাকবে তার থেকে বড় কথা উত্তরটা অত্যন্ত ইন্টারেস্টিং। এই অভিযোগে, তৃণমূলের অভিযোগে নিশ্চিতভাবেই সব থেকে বেশি অসুবিধায় পড়বেন ওই শশী পাজার বাড়িতে হামলার ঘটনার যিনি তদন্ত করছেন
সেই তদন্তকারী পুলিশ অফিসার। মন্ত্রী বা তার প্রতিনিধি কি ভাষায় এফআইআর করেছেন সেটা তাকে বিবেচনা করতে হবে। তাতে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের কথা লিখেছেন নাকি নির্দিষ্ট অভিযুক্তের নাম লিখেছেন সেগুলো দেখতে হবে। পাশাপাশি সিসিটিভি দেখে হামলাকারীদের চিহ্নিত করতে হবে। আবার বিজেপিও তো আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হোক কারা কাকে মেরেছে, কারণ তারাও তো পাল্টা অভিযোগ দায়ের করছে। সুতরাং সেই ঘটনার জন্যও তো এই ফুটেজগুলো দেখতে হবে। আর ঠিক এই পরিস্থিতিতে হামলার সঙ্গে নরেন্দ্র মোদীর ভাষণের এই অংশকে জুড়ে দেওয়ার মানে কি ভেবে দেখুন তো, কেন এটা জুড়ে দেওয়া হলো? তাহলে হামলার জন্য কি প্রধানমন্ত্রীকে দায়ী করছে তৃণমূল? না হলে হঠাৎ করে তার বক্তব্য কেন শোনানো হবে? আর পরিষ্কার বুঝতে পারছেন, মন্ত্রী তিনি তো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখেছেন, কিন্তু তদন্তকারী অফিসারের জায়গায় দাঁড়িয়ে তো ব্যাপারটা দেখেননি। এবার তার অবস্থাটা ভাবুন, প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে দিলে তদন্তকারী অফিসার তো মহাপাপড়ে পড়বেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবেন নাকি? এতে কিন্তু ওই পুরনো বদভ্যাসটাই বুমেরাং হয়ে গেল বলে মনে হচ্ছে। জানেন তো, পালা বদলের পর সে মনে আছে একসময় বামেরা অভিযোগ করতেন যে কোনো কিছু ঘটনা ঘটলেই নাকি বলে দেওয়া হতো ছোট ঘটনা, দুষ্টু ছেলেদের কাজ, এরকম ব্যাপারগুলো আর কি, ইত্যাদি ইত্যাদি। এবার এসব বলেই নাকি তদন্তের গতি প্রকৃতি তদন্ত শুরুর আগেই স্থির করে দেওয়া হতো। আর এবার তো কার্যত ওই প্রেস কনফারেন্স এরকম দেখিয়ে দেওয়া মানে হয় পরিষ্কার করে বলে দেওয়া, তার বলতে বাকি কী রইল যে হামলার জন্য প্রধানমন্ত্রী দায়ী, নইলে তার বক্তব্য কেন শোনানো হবে? এবার নাও পুলিশ ঠেলা সামলাও, কাকে ছেড়ে কাকে ধরবে এবার আপনি বলুন তো। এবার আপনি ওই তদন্তকারী অফিসারকে বেচারা বলবেন না তো কাকে বলবেন? তার এদিকে গেলেও মুশকিল, ওদিকে গেলেও মুশকিল। একেই বলে উভয় সংকট। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলে, আক্রমণ করলে, আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবে না। প্রধানমন্ত্রী আশায় এতটাই উত্তেজিত হয়েছেন, তারা এতটাই অনুপ্রাণিত হয়েছেন, এতটাই উদ্বেজিত হয়েছেন যে গিরিশ পার্ক থেকে তারা মন্ত্রী যখন জানতে পারে যে এটা মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন। মন্ত্রী তখন বাড়িতে, আমি দেখাতে পাচ্ছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান, এরা মহিলা কিছু ঘাটটা দেখান, ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা মহিলা। ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। শশী পাঁজা মহাশয়কে আমার আবেদন, আপনি সেই সিসিটিভি প্রকাশ করুন। সেই সিসিটিভি শুরু থেকে টাইম দিয়ে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। প্রত্যেকেরই ফুটেজ আছে, মিথ্যে কথা বলবেন না। আপনারা আজকে পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা বহু ছেলে আক্রান্ত হয়েছে, তারা কেউ ইট মারিনি। জিহাদিদের আক্রমণ আর পুরো সাজানো ঘটনা, মাননীয়া ওখানকার বিধায়িকা তথা মন্ত্রীর ড্রামা। উনি তো শ্যামপুকুরে হেরেছেন 24-এ, আগামী দিনেও হারবেন, সাজানো ঘটনা। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড। কোথাও বাস থেকে কিছু হলো না, কলকাতার সব রাস্তা জনজোয়ার। একটা ড্রামাবাজি জানা আছে, শ্যামপুকুর বিজেপির নিশ্চিত আসন, উনি হারবেন জেনে পরিকল্পিতভাবে করুন। আমি বলছি পুলিশ কোথায় ছিল? মন্ত্রীর বাড়ি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে সেন্ট্রাল ফোর্স তো ডিপ্লয়েড আছে, তাকে নামানো হয়নি কেন? এটা সমস্ত প্ররোচনা মমতা ব্যানার্জি যেটা দিয়েছিলেন গত কয়েকদিন আগে, যে আমরা 1 সেকেন্ডে শেষ করে দেবো, এটা তার রিয়াকশন। আক্রমণ হলে আমার বাঁচার অধিকার আছে, প্রত্যাঘাত হবে,
এটা আপনাদের মাথায় রাখতে হবে। বিজেপি সব জিনিসেরই জবাব দেয়, আমরা ঋণ রাখি না। বেশি আইনে পদ্ধতি যাবো, এফআইআর করবো। বেশি ঋণ নিলে কি হয়, রাজ্যের ফিসক্যাল হেলথ খারাপ হয়ে যায়, অর্থনৈতিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়। বিজেপি লোন নেওয়াতে বিশ্বাস করে না। আজকেও কিছুটা আমরা শোধ করেছি, চিন্তা নেই, আগামী দিনেও শোধ করবো। আচ্ছা দেখুন, দু তিনটে তো দিক দেখতে পাচ্ছেন, এগুলো শুনতে শুনতে নেতা নেত্রীদের সব বক্তব্য, আপনাদের বহু কিছু আপনাদের মাথায় ঘুরছে, এটা তো বুঝতে পারছি। নিজেদের মতো করে বিশ্লেষণ করে নিন, দেখবেন কে কি ভাবছেন সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার বক্তব্যগুলোর মধ্যে কোনো রাগঢাক গুড়গুড় নেই, খুব স্পষ্ট ভাষায় সব কিছু রয়েছে। কিন্তু যে জিনিসটা নেই সেই জিনিসটা আমার হঠাৎ চোখে পড়ে গেল, জানেন তো। একটা কথা বলুন তো, এই যে নরেন্দ্র মোদীকে অভিযুক্ত করলো তৃণমূল, এই যে তার প্রেস কনফারেন্সে তার বক্তব্য শোনানো হলো, এর মাধ্যমে শশী পাজা কি প্রধানমন্ত্রীকে বাংলার ভোট যুদ্ধে প্রাসঙ্গিক করে দিলেন, একটা পক্ষ করে দিলেন না? ভেবে দেখুন তো। তাহলে তো নরেন্দ্র মোদীকে আর বহিরাগত বলা যাবে না, কারণ তার নেতৃত্বে এখানে যদি বিজেপি লড়াই করে, যেটা তারা সবাই বলছেন, সেটা যদি হয় তাহলে তো বিজেপি খুব খুশি হবে এটা শুনে, কারণ তাদের মুখের অভাব, এটা বারবার বলা হয়। কিন্তু যদি তৃণমূল সংঘ সার্টিফাই করে দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এই বাংলায় লড়ছে, মানে তৃণমূলই যদি সার্টিফিকেটটা দিয়ে দেয়, তাহলে তো তারা খুশিই হবে, তাদের নেতার অভাব মিটে গেল। এবং যে কোনো সময় দেখুন, একটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে লড়ছে, এই প্রচারটা হয়ে যাওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরাট মুখের বিরুদ্ধে তারা প্রধানমন্ত্রীর বুককে দাঁড় করাতে পারলো। গোটা দেশে তারা বিভিন্ন যে যতগুলো ভোট টোট হয় সেখানে প্রধানমন্ত্রীর মুখকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু মুশকিল হচ্ছে সচরাচর প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তাকে চট করে তো রাজ্য স্তরে নামানো যায় না। কিন্তু এক্ষেত্রে তৃণমূল তাকে রাজ্য স্তরে নামিয়ে দিয়ে বিজেপিকেই কি একটু মনস্তাত্ত্বিক সুবিধা করে দিল? এটা ভেবে দেখার বিষয় কিন্তু, কারণ যে কোনো যুদ্ধে অস্ত্রের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মনস্তাত্ত্বিক লড়াই। মনের জোরে বহু বড় প্রতিপক্ষকেও হারিয়ে দেওয়া যায়, আবার উল্টোটাও সত্যি, চাপে পড়ে বহু বড় দল জেতা ম্যাচ হেরে ফিরে আসে। এই গিরিশ পার্কের স্টেডিয়ামে মানে রণক্ষেত্রে দুটো ঘটনাই কি একসাথে ঘটার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল। খেয়াল করে দেখুন তো, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, এই সমস্ত ঘটনাগুলোকে আমি আপনি নিশ্চিতভাবেই এড়িয়ে চলতে চেষ্টা করি, আমরা কেউ পছন্দ করি না, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এগুলো কাঙ্ক্ষিতও নয়, আমরা চাই এগুলো না হোক। এবং যেহেতু এগুলো আমরা চাই না, যেহেতু এড়িয়ে চলতে চেষ্টা করি, এই মানসিকতাটাই, এড়িয়ে চলতে চাওয়াটাই হয়তো ভয় হয়ে আমাদের মনে বহু সময় চেপে বসে। মুখে বলি এ সমস্ত মারপিট এড়িয়ে চলা ভালো, এসব কি ভদ্রলোকের কাজ নাকি? আসলে কিন্তু ভেতরে ভেতরে আমাদের ভয় হয়, এটা লুকিয়ে খুব একটা লাভ নেই, আপনারও হয় আমারও হয়, সোজা কথা। কিন্তু শাসক দলের সমর্থকদের এই যে বিজেপির বাসে আক্রমণের অভিযোগটা উঠেছে, যে শাসক দলের সমর্থকরা আক্রমণটা করেছেন, সেটাও কি এই বিরোধীদের মধ্যে ওই ভয়টাকেই জিইয়ে রাখার জন্য? এটাও তো ভেবে দেখার বিষয়, যাতে এই ভয়টাই আরও বড় হয়ে চেপে বসে ভোটের সময়, যে ভয়ের জন্য বহু বুথেই বিরোধীদের প্রতিনিধিকে সচরাচর খুঁজে পাওয়া যায় না। সাম্প্রতিককালে ভোটগুলো খেয়াল করে দেখুন, এই একই বক্তব্য তো বারবার শোনা হয়। তো এটাই যদি আক্রমণের লক্ষ্য হয়, মানে এটাই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে এই প্রতি আক্রমণটা কি আবার ভয়ে ভেঙে যাওয়ার ইঙ্গিত হতে পারে? এটাও তো ভেঙে রাখার বিষয়। ভেবে দেখুন, দুজন মন্ত্রী, একজন সাংসদ বসে সাংবাদিক সম্মেলন করছেন, আর তাদের পেছনে ষাঁড় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন 5-6 জন কর্মী, কারোর মাথা ফাটা, কারোর হাতে ব্যান্ডেজ, স্বয়ং মন্ত্রীর গায়ে ব্যান্ডেজ। তারা বলছেন মন্ত্রীর বাড়িতে ঢুকে মেরে গেছে। এটা কি শাসক দলের জন্য খুব ভালো ছবি হলো? এটা কাঙ্ক্ষিত নয়, বারবার বলছি, কিন্তু তাদের দলের কর্মীদের এই ছবিটা যে হতোদ্যম করে দিতে পারে, এই কথাটা কি এড়িয়ে যাওয়া যাবে? আবার একই সঙ্গে উল্টোটাও হতে পারে, এই একই ঘটনা তার দলের কর্মীদের মরিয়াও করে দিতে পারে। একইভাবে বিরোধীদেরও তো মরিয়া হয়ে ওঠার সাহস জোগাতে পারে। এই ইধার উধার, এটা হতে পারে, ওটা হতে পারে, এই কথাগুলো কেন বলছি জানেন? আমার আপনার মতো সাধারণ মানুষের মনের ভেতর যে ভয়টা থাকে না, সেই ভয়টার থেকে। কারণ সব মিলিয়ে সবাই যদি এরকম মরিয়া হয়ে ওঠেন না, কেউ ভয় কাটাতে মরিয়া, কেউ ভয় পেয়ে মরিয়া,
এই মরিয়া ভাবগুলো আবার একটা নতুন সংঘাতের রাস্তা খুলে দেবে না তো? এইটা আমার আপনার ভয়। শশী পাজার বাড়িতে হামলা নিয়ে সজল ঘোষ আত্মরক্ষার অধিকারের কথা বলছেন, আর সুকান্ত মজুমদার ঋণ শোধের কথা বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন সাজানো নাটক শশী পাজা। মানে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি হামলা করেনি, আর সজল ঘোষ বলছেন বিজেপি কর্মীরা আত্মরক্ষা করেছেন বা প্রত্যাঘাত করেছেন। কথাগুলোর মধ্যে একটু একটু করে ফাঁক রয়েছে, কিন্তু আপনারা ভাববেন না যে এটা নিজেদের মধ্যে শতবিরোধী কোনো বক্তব্য, একদম না। ফাঁকটা ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে, কারণ বিজেপি এই হামলার কৃতিত্বটা কোনো মতেই হাতছাড়া করতে চায় না, কারণ এটা তার দলের কর্মীদের চাগিয়ে তোলার অস্ত্র হিসেবে তারা ব্যবহার করতে চান। এই জন্যই এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার কর্মীদের যাতে হেনস্থা হতে না হয় তাই জন্য তাদের আড়াল করার দায়িত্বটাও ওই নেতারাই পালন করছেন। এটাই রাজনীতি। শশী পাজা যখন এফআইআর করবেন, বিজেপি নেতারাও পাল্টা এফআইআর করবেন, শুনলেন তো সুকান্ত মজুমদার বলেছেন। এবার বিজেপি নেতাদের মধ্যে কথার যে ফাঁকটা রাখা হয়েছে ওটা আসলে আইনের ফাঁক, কিন্তু আজ রাজ্য রাজনীতিতে আরও একটা ফাঁক চোখে পড়েছে। সেটা ওটা নয়, আরও বড় একটা জিনিস। 2025-এর 29শে মে যদ্দূর মনে পড়ছে, ওই আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী সভা করেছিলেন। অপারেশন সিঁদুরে সিজফায়ার হওয়ার পরেই, ঠিক পরেই ওই সভাটা হয়েছিল। বিভিন্ন জায়গায় সভা করছিলেন, দেশের সমস্ত জায়গায় তিনি ওই অপারেশন সিঁদুরের কথা বলে আসছিলেন। এখানেও বলেন কিনা দেখার জন্য সবার খুব আগ্রহ ছিল, কিন্তু সেখান থেকে তিনি সম্পূর্ণ অন্য জায়গায় আক্রমণটাকে নিয়ে গেছিলেন। সেটা অনেকটা এই রাজ্যের রাজনীতি সংক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষের পরেই নবান্ন থেকে প্রেস কনফারেন্স করেছিলেন আর প্রধানমন্ত্রীর অভিযোগগুলোর উত্তর দিয়েছিলেন। আর পাল্টা অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসছেন। আজ কলকাতা শহরের ব্রিগেডে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সভা করে চলে গেলেন। মানে এটা সাম্প্রতিককালের অন্যতম জ্বালাময়ী সভা। কি বলেননি, আক্রমণ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, নিজের ইমেজকে তুলে ধরেছেন। বাংলায় সাম্প্রতিককালে যা যা ঘটেছে, বিশেষ করে তৃণমূলের রাজত্বকালে সবকটা বিষয়কে ছুঁয়ে গেছেন। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দীর্ঘক্ষণ কোনো জবাব নেই, না মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর জবাবি প্রেস কনফারেন্স বলে যদি আপনি ধরেন, কে করেছেন? ওই ব্রাত্য বসু, শশী পাজা, সায়নী ঘোষ। এবং সেই প্রেস কনফারেন্সের মূল ফোকাস কোথায়? প্রধানমন্ত্রীর জবাব নয়, শশী পাজার বাড়িতে আক্রমণের জন্য। ফলে ওটা নিশ্চিতভাবেই ওটা ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় তোলা যে তোপগুলো, যে আক্রমণগুলো, সেগুলোর জবাব দেওয়ার জন্য এই প্রেস কনফারেন্স নয়। নরেন্দ্র মোদী ব্রিগেডে দাঁড়িয়ে পরিবর্তনের বিউগল বাজিয়ে দিয়েছেন, তরুণদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা দিয়ে মোদীর গ্যারান্টি দিয়েছেন, আলু চাষির আত্মহত্যার থেকে অ্যাসিড অ্যাটাক সব নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে গেছেন এক ধারসে। সবই তো সরকারের উদ্দেশ্যে তোপ। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিলেন না কেন? এর দুটো কারণ হতে পারে। এক, প্রধানমন্ত্রীকে লঘু করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না জবাব দিয়ে অধস্তনদের দিয়ে জবাব দেওয়ালেন, তবে এটা খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। দ্বিতীয় কারণ হতে পারে, প্রধানমন্ত্রী যেহেতু তার নাম করে আক্রমণ করছেন না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সরাসরি জবাব দিচ্ছেন না। কিন্তু এটাও খুব একটা বিশ্বাসযোগ্য নয়, কারণ অতীতে এই একই ধরনের আক্রমণের বহু জবাব মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন। এবং সবথেকে বড় কথা, তিনি বর্তমানে রাজনৈতিকভাবে চূড়ান্ত সক্রিয়, নিজেকে সেই বিরোধী নেত্রীর একটা ইমেজে নিয়ে চলে গেছেন। দুদিন আগে এই ধর্মতলায় ধর্ণা দিয়ে উঠেছেন। তো তাহলে আজ ব্রিগেডে নরেন্দ্র মোদী একবারও তার নাম নেননি বলে তিনি কিছু বলবেন না, এটা ভেবে নেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, অন্তত দুটো ক্ষেত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে একটা সম্প্রদায়কে নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? একবার তিনি ছাড় দিলে কি হবে, কারা কাদের ঘিরে ধরে কি করবে, সেই ইস্যুটা হাতছাড়া করেননি প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলেছেন এবং সেটার মধ্যে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন।
আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী যে মহিলাদের অন্ধকারে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টাকে কৌশলে টেনে নিয়ে এসছেন। তাহলে এর জবাব তো তৃণমূলের কোনো মন্ত্রী বা মুখপাত্র দিতে পারেন না, পারেন কি বলুন তো? নাম না করলেও নরেন্দ্র মোদী যদি তাকে তার বক্তব্যকেই সরাসরি নিশানা করেন, জবাবটা তো সেখান থেকে আসাটাই দস্তুর। এবং রাজনৈতিক নেতারা এই ধরনের ক্ষেত্রগুলোতে কাউকে ওয়াক ওভার দেন না, জানেন তো, এটা আমরা মোটামুটি দেখে নিয়েছি। সুতরাং নিশ্চিত থাকতে পারেন জবাব তো আসবেই। একটু আপনাকে আমাকে অপেক্ষায় থাকতে হচ্ছে, এই যা বলা যায় না হয়তো যে সময়টা আপনারা আমার সঙ্গে এই না বললেই নয় যে কথাগুলো সেগুলো শুনছেন বা বলছেন, ততক্ষণে হয়তো জবাবটাও এসে গেল। और अब तो यहाँ खुलेआम धमकी दी जा रही है, कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। मैं पूछना चाहता हूं वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे। जो बंगाल एक समय देश का सबसे प्रगतिशील राज्य होता था, आज वहां शाम होते ही माएं बेटियों को फोन करके कहती है, बाड़ी फिरे एसो सन्धे नामार आगे। And especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। मैं बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपने आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे, और ये मोदी की गारंटी है। তাহলে বুঝতে পারছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধরে ধরে সরাসরি তোপ দাগছেন প্রধানমন্ত্রী, একদম নির্বাচনী প্রচার, এবং তার সঙ্গে মোদির গ্যারান্টি জুড়ে দিচ্ছেন, এর জবাবটা যদি না আসে অবাক হবেন না? অবাক হওয়ার মতোই বিষয়, অস্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে একটাই মাত্র ক্ষেত্রে এটা হতে পারে কেন জবাবগুলো আসতে দেরি হচ্ছে বা আসছে না। হয়তো এই গোটা বিষয়গুলো নিয়ে টানা হ্যাচড়া করলে বিষয়গুলো যে বুমেরাং হয়ে যেতে পারে, অস্বস্তিকর পরিস্থিতি আরও বেড়ে যেতে পারে, এটা মাথায় রেখে কি গোটা ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, হতে পারে অনেক কিছু, কিন্তু একবার যদি দুর্বলতা প্রকাশ হয়ে যায়, তাহলে সেই দুর্বল জায়গায় যেবার সার দিয়ে বিজেপির নেতারা আঘাত আনতে শুরু করবেন, সেটা নিয়ে তো সংশয় নেই। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দুটো বার্তা দিয়েছেন, সে দুটোও কিন্তু অস্বস্তি নিয়েই আর কি। একটা, ওই কৃষক দিবসে চাষি ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন এবং চাষিদের জন্য তিনি কি করেছেন তার লম্বা একটা ফিরিস্তি দিয়েছেন। আর পরবর্তী বার্তায় আলু চাষিদের আশ্বস্ত করেছেন। দেখুন, ওই চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার, জেলায় জেলায় আলু চাষিদের ক্ষোভ, যেগুলো আমরা টানা দেখিয়েছি আপনাদের, আমরা তাদের এই পরিস্থিতিটা কি অসহনীয় জায়গায় তারা চলে গেছেন, যেখানে তারা বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা শ্রেয় মনে করছেন বলে একের পর এক বক্তব্য পেয়েছি আমরা। সেটা আমাদের মনে হয়েছিল এটা হালকাভাবে নেওয়ার কোনো বিষয় নয়, সেই জন্যই আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম। এবং মুখ্যমন্ত্রীও যে ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছেন না,
নিতে পারছেন না, সেটা কিন্তু তার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। আলু রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলেছেন তিনি, অথচ এটাই একটা সময় ট্রাম্প কার্ড ছিল যে আমাদের এখানে যাতে দাম বেড়ে না যায় সেই জন্যেই আলু রফতানি আটকে দেওয়া হয়েছে। খেলা কিভাবে 1 মিনিটে 1 ঝটকায় ঘুরে যায়, তাই না? এটাই হচ্ছে মজা। খেয়াল করে দেখুন, এই ঘটনা একটা জায়গায় নয়, বহু জায়গায় ঘটছে। গ্যাসের দাম নিয়ে বিজেপিকে কোণঠাসা করার কথা ভাবছিল তৃণমূল। গ্যাসের এই যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যুদ্ধের বাজারে, যেটাতে ভারত যুক্ত না, তাতেও এই যে গ্যাস নিয়ে একটা হঠাৎ করে আশঙ্কা দেখা দিয়েছে, টানাটানি দেখা দিয়েছে, সেটা নিয়ে তৃণমূল তো মানে নেমে পড়েছিল রাস্তায়। তারা ভেবেছিল এইটা সাধারণ মানুষের ইস্যু, সুতরাং রান্নাঘরের এই সমস্যাটা রাস্তায় নিয়ে আসতে পারলে নিশ্চিতভাবেই আম জনতার সমস্যা, তাতে তাদের পাশে থাকার কারণে মানুষজন তাদের আপন করে নেবে এবং বিজেপিকে দূরে ঠেলে দেবে, এটাই তো ভেবেছিলেন। কিন্তু তারাই দেখুন আলুর দাম নিয়ে এখন কোণঠাসা, এবং তৃণমূলের প্রচারের বড় হাতিয়ার আজ বিজেপি কিন্তু এই ব্রিগেডেই অকেজো করে দিয়েছে। আরও একটা বড় হাতিয়ার, কি বলা হতো, বাঙালি সুলভ বা বাঙালির নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর সঙ্গে এই বিজেপি একেবারেই খাপ খায় না। ওরা আমাদের এখানে আমরা মাছে ভাতে বাঙালি, বিজেপি নিরামিষ খাওয়ার কথা বলে, এটা বলতেন। এবং এটা সাধারণ মানুষের মনের মধ্যে যে দাগ কাটতে পারে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বাঙালির এই খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু খুব খুব সেন্টিমেন্টাল, যাই বলুন, স্পর্শকাতর। আমাদের এই খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা আমরা শুনবো না। সেই জায়গায় দাঁড়িয়ে এই এত বড় একটা ইস্যু বলার জায়গাটা বাসন্তের বিজেপি কর্মীরা কিন্তু একদম ধাক্কা দিয়ে মুছে দিয়েছে। কীভাবে জানেন? ব্রিগেডে তারা বিরিয়ানির হাঁড়ি নিয়ে গেছিলেন। ভাবুন, এই 2 দিন আগে যে ব্রিগেডে ওই চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে একজন প্যাটিসওয়ালাকে মারধর করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, সেই ব্রিগেডে বিরিয়ানির হাঁড়ি হাজির। এটা কিন্তু বড় বার্তা, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বাংলার সঙ্গে বা বাংলার জন্য বিজেপি যে বদলাচ্ছে, এটা তুলে ধরার জন্য এর থেকে বড় উদাহরণ কিন্তু আর কিছু হয় না। বাংলার বিজেপি নেতারা গত কয়েক মাস ধরে দাবি করে আসছেন মাছে ভাতে বাঙালি, এবং সেটাকে তারা বিশ্বাস করেন। সেখানে ব্রিগেডে সেটাকে টপকে বিরিয়ানির হাঁড়ি ঢুকে পড়াটা একেবারে চৌকাঠ পেরোনোর বার্তা, এবং সেটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া, এটা কিন্তু একটা বড়। তো এইভাবে নিজেদের ব্যাখ্যা করা যে আমরা অত্যন্ত ফ্লেক্সিবল, নমনীয়, আমাদের মধ্যে এরকম গোঁড়ামি নেই। আর খেয়াল করে দেখুন, বাঙালিরা কিন্তু মনে মনে গোঁড়া হতে পারে, কিন্তু মুখে বা অন্যদের ক্ষেত্রে এই গোঁড়ামি ব্যাপারটাকে একদম পছন্দ করে না। তখন হচ্ছে আমরা প্রগতিশীল। সুতরাং সেই মানসিকতার সঙ্গে বিজেপি কি কোথাও নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে? বা সেটা যত হবে তত কিন্তু এইগুলোই তো তৃণমূলের প্রচারের বা তাদের আক্রমণের অস্ত্র ছিল, সেগুলো ভোঁতা হয়ে যাবে। এবং খেয়াল করে দেখুন, এই আমিষ নিরামিষ বিতর্কের থেকেও আরও একটা জিনিস ছাপিয়ে গেছে, আরও একটা অস্ত্র, সেটা কিন্তু ভোঁতা হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে এই ব্রিগেডে। সেটা কি জানেন? লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী। অনেকেই ভাবছিলেন, বা অতীতেও সাম্প্রতিককালে দেখা গেছে ভোটগুলোতে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের ট্রাম্প কার্ড হয়েছে। আর এবার এই যুবসাথী মানে বেকারদের জন্য যে ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই মনে করেছিলেন এটা মাস্টার স্ট্রোক হয়ে গেল। এটা ধরেই নিয়েছিলেন যে অতীতে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম হাসতে হাসতে নির্বাচন পার করিয়ে দিয়েছে, এবার এই যুবসাথীটাও সেই একই কাজ করবে। সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারটা তো রইলই। একটা পরীক্ষিত অস্ত্র আর একটা নতুন অস্ত্র। ডবল ইঞ্জিনের বিরুদ্ধে ডবল ইঞ্জিন সরকার রক্ষার জন্য ডবল ভাতা, ডবল অস্ত্র। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন? এই ব্রিগেড তো উল্টো বার্তা দিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাতা নিয়েই অনেকে মোদির সভায় যোগ দিয়েছেন। প্রশ্ন করলে বলেছেন যে আমাদের টাকা আমাদেরই দিচ্ছে সরকার, এতে আনুগত্যর কি আছে? কি সর্বনাশে কাণ্ড বলুন তো। যত ভাতা তত ভোট, এই হিসেব তো এটা গুলিয়ে দেবে এই দাবিগুলো। এবার কেউ বলতে পারেন যে
এটা বিজেপি তাদের চেনা জানা লোকদের দিয়ে করিয়েছে। বিজেপির লোকেরা কি ভাতা নেয়নি? উল্টো বক্তব্য রাখতে পারেন তৃণমূলের লোকেরা, সেটা তাদের রাজনৈতিক তরজার জায়গায় পৌঁছবে, এটাকে ছেড়ে দিন। কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকা যে বার্তাটা, সেটাকে একবার খেয়াল করে দেখুন তো। মানুষ যখন একবার পেতে থাকে, অনায়াসে পেতে থাকে, প্রথমবার সেটার চমকটা থাকে, তারপর মানুষ সেটাকে অধিকার বলে মনে করে নেয়, আর অধিকারটা তার কাছে স্বাভাবিক বলে মনে হয়। তাই জন্য তৃণমূলের দেওয়া যে বক্তব্যগুলো, যে তারা মানুষকে এই ভাতাটা দিচ্ছেন, টাকাটা দিচ্ছেন, মানুষ তার বদলে কৃতজ্ঞ হয়ে তাদের ভোট দেবে, যেটা অতীতে হয়েছে, সেটা যে ভবিষ্যতেও হবে, বা মানুষ একবার সেটাকে অধিকার মেনে নিলে তাদের মধ্যে যে সেই কৃতজ্ঞতা বোধটা ফুটে বেরোবে, এই আশা করাটা বোধহয় এবার একটু বদলে যেতে পারে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। দিদিকে আমাদের সরকারের টাকা সবাই পাবে। দিদি দিচ্ছে বলে দিদি হয়ে কথা বলতে হবে, কোনো কথা না। লক্ষ্মী ভান্ডার পাই তো। তারপরে বিজেপি মিছিলে এসেছি। লক্ষ্মী ভান্ডার কিছু একার দিচ্ছে, সে সবারই টাকা, আমাদের টাকা আমাদেরই দিচ্ছে। সে কি একার তার বাড়ি থেকে দিচ্ছে নাকি? আবার কি দিবে? পরিবর্তন চাই আমাদের। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই, কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের কি কাজ? কি নারীদের নিরাপত্তা নেই, কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার দিলে হয়ে যাবে? আমাদের পয়সা নিয়ে আমাদেরকেই ঘুরে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার সে দিচ্ছে সবাইকে, তার জন্য কইয়া আছে। আমরা তো বলিনি যে আমাদেরকে দিন, আমাদের নিয়েই আমাদেরকে দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার উনি নিজের ফান্ড থেকে দিচ্ছে না, আমাদের জিনিস আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। মানে যে বিষয়টা বারবার করে বলা হয় যে এটাই নাকি তৃণমূলের অস্ত্র, লক্ষ্মী ভান্ডার, সেটা কি এবার অস্ত্র হবে? না না না, এটা একদম বাজে কথা। মেয়েদের অস্ত্র নয়, মেয়েদের যথেষ্ট মান সম্মান আছে, যেটা উনি দিচ্ছে, আমাদের জিনিস নিয়ে আমাদেরকে দিচ্ছে। লক্ষ্মীর টাকা আমাদের টাকা আমাদেরকেই দিচ্ছে, আমার টাকা থেকে আমারই দিচ্ছে। ওনার কোনো টাকা নেই, আমাদের থেকে নিচ্ছে, আমাদেরই দিচ্ছে। লক্ষ্মী ভান্ডার চাই না, আমাদের দাদা যা আমাদের দেশ বাঁচাতে চাই, দেশকে রক্ষা করতে চাই। আমরা লক্ষ্মী ভান্ডার চান না? সুরক্ষাটা আমরা দেখতে চাই, আমরা সুরক্ষাটা থাকতে চাই। বলছে নাকি আপনারা সবাই লক্ষ্মী ভান্ডার, মুখ্যমন্ত্রী বলছেন পাই তো, দিদি আমাদের নিয়ে আমাদেরকেই দিদি দিচ্ছে। দেখুন, এতদিন যে কোনো নির্বাচনী লড়াইয়ে আমরা কি দেখেছি? বিরোধীরা অভিযোগ করছে শাসক দল তাদের ওপর একতরফা হামলা করেছে। কিন্তু আজকে তার মানে সব দিক থেকে একটা উল্টে যাওয়া দিন, যেখানে একদিকে প্রধানমন্ত্রী তোপ দাগছেন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর দিকে, জবাব আসছে না। যখন একদিকে শাসক দল বলছে তারা আক্রান্ত, মন্ত্রীর বাড়িতে ঢুকে আক্রমণ করা হয়েছে, এবং বিরোধীরা সেটা স্বীকার করে নিচ্ছেন যে তারা আক্রমণ করেছেন, এবং যেখানে ওই যারা ভাতা পাচ্ছেন, ভাতা পেয়ে যারা ভোট দিতেন, তারা বলছেন ভাতাটা অধিকার, ভাতার জায়গায় আমাদের টাকা আমরা পাচ্ছি, এবার ভোটের সময় আমরা নিজেদের মতো করে ভাববো। অর্থাৎ টাকা দিয়ে ভোট কেনার যে ব্যাপারটা, অভিযোগটা উঠতো আগে, এবার সেটা সব উল্টো। একদিনে এতগুলো উল্টো, ভাবুন তো। বঙ্গযুদ্ধের পুরো একদম অন্যরকম চেহারা, উল্টে যাওয়া চেহারা আজকে দিনটাই পুরো ব্যতিক্রমী। বলে না, এক একটা দিন মসৃণ, এক একটা দিন উঁচু নিচু, আজকেরটা সেই উঁচু নিচু দিন। আজকেটা একদম অন্যরকম চলছে, যেদিন কোনো ভবিষ্যৎবাণী খাটছে না, কোনো চেনা ধারণা মিলছে না, সব অন্যরকম। এবার খেয়াল করে দেখুন, আজকে আরও একটা তো ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন, তাকে যে একটা বিরাট বড় প্রতিরোধের সামনে পড়তে হবে, প্রতিবাদের সামনে পড়তে হবে, এটা তো সবাই ভেবেছিলেন যে তাকে জ্বালানি সংকট তারা করে বেড়াবে। ওই বাঙালির হেঁসেলে সিলিন্ডারের টানাপোড়েন যেহেতু চলছে, এবং যেহেতু বাঙালিকে বহু বছর পর ঘুঁটে বা কয়লার খোঁজ করতে হচ্ছে, সেহেতু নরেন্দ্র মোদীকে তার জবাবদিহি করতে হবে। অন্তত সেই দিন চারপাশে তৃণমূল নিশ্চয়ই ওই গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবে। ব্রিগেডের সামনে কিছু না হলেও প্রধানমন্ত্রীর কাছে কি খবর পৌঁছবে না? যেদিন তিনি সভা করছেন কলকাতা, যেদিন তিনি কলকাতায় রয়েছেন, সেদিন কলকাতা জুড়ে তার এই গ্যাস ট্যাস নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। হয়তো এটাই স্বাভাবিক ছিল, জানেন তো। কিন্তু মুশকিল হচ্ছে, তার পাশাপাশি এই চারপাশ থেকে যেরকম খবরগুলো আসতে শুরু করেছে, যে ওই ভারত তার কূটনৈতিক জয়ের মাধ্যমে ওই খরমুজ প্রণালী পার করে একটার পর একটা জাহাজকে পার করিয়ে নিয়ে আসছে, তাতে
গ্যাস সংকটটা কেটে গেল বলে এরকম একটা ধারণা কি সবার মধ্যে আসতে শুরু করেছে? দেখুন, এই সম্ভাবনা আছে বলেই যে কেউ আক্রমণ করাটা বন্ধ করে দেবেন এরকম কিন্তু নয়। তাহলে কেন তৃণমূল এই আক্রমণের রাস্তায় গেল না? আরও একটা কারণ হতে পারে, হয়তো তারা একটা চেনা অস্ত্রকে ওখানেও ভোঁতা হয়ে যেতে দেখেছেন, বা একটা তাদের মানসিক প্রস্তুতি ছিল যে এত মানুষ আসছেন। আমরা খোঁজ নিচ্ছিলাম, জানেন তো, যে সবার আগে আমাদের রিপোর্টারদের বলছিলাম যে এত মানুষ আসবে বাইরের থেকে, গোটা রাজ্য থেকে, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। একটু ভালো করে যেন খোঁজ রেখো যে ওখানে কি ব্যবহার করা হচ্ছে, গ্যাস কিভাবে ব্যবহার করা হচ্ছে। আমার ধারণা আমাদের রিপোর্টাররা যেরকম এই সমস্ত দেখতে সক্রিয় ছিলেন, তৃণমূলের লোকজনও এটা দেখতে সক্রিয় ছিলেন কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে। কিন্তু দেখা গেছে যে ওখানে যে গ্যাসগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সব কমার্শিয়াল গ্যাস, এবং আগের থেকেই সেগুলোকে আবেদন করে তুলে রেখে দিয়েছিল বিজেপি। ফলে ওখানে যদি ওই ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হতো তাহলে যে মানে তরজাটা শুরু হতো, বা যে তোপটা দেখতে পারছ তৃণমূল, সেই রাস্তাটা তাদের জন্য বন্ধ হয়ে গেছিল। আর পাশাপাশি ওই যেটা বললাম, ইরান ভারতের জন্য হরমুজ প্রণালীর যেটা হাট করে খুলে দেওয়ায় বিধানসভা ভোটের আগে রাজনৈতিক খেলাটা ঘুরে গেল কিনা, সেই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ হয়ে গেল। কারণ প্রধানমন্ত্রী যেদিন জ্বালানি সংকটের কারণে সব থেকে বেশি অস্বস্তিতে পড়বেন বলে তৃণমূল ভেবে রেখেছিল, সেদিনই তো খবর এসছে ইরান ছাড় দেওয়ায় হরমুজ প্রণালীটা আরও দুটো জাহাজ পেরিয়ে গেছে, শিবালিক আর নন্দা দেবী, দুটো জাহাজ। এবার এরা, আমরা যেটা দেখছিলাম কি জানেন তো, যে হরমুজ প্রণালীতে একবার ঢুকে পড়ার পর সেটাকে পেরিয়ে আসতে মানে ভারতে পৌঁছতে মোটামুটি 3 দিন লাগে। সুতরাং ধরে নিতে পারেন যে সোমবারের মধ্যে ওই জাহাজগুলো আমাদের দেশে পৌঁছে যাবে। বা তা যদি হয়, ওই জাহাজগুলোতে কিন্তু শুধু যে জ্বালানি তেল রয়েছে তা নয়, একই সঙ্গে গ্যাসও রয়েছে। এবং এরকম যদি জাহাজ এসে ভিড়তে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে জ্বালানি সংকটটা মিটে গেল বলে। যে জ্বালানি সংকট মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির অভাব নিয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাস্তাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। মানে বিজেপির সবার ওপর গ্যাসের ফাঁসটা আলগা হয়ে যাচ্ছে। একইভাবে সোমবারের মিছিলের চাপটাও কি ওই হরমুজ থেকে জাহাজ আসার খবরে হালকা হয়ে গেল না? সোমবার তো মিছিল করার কথা রয়েছে তৃণমূলে, সেখানেও তো মূল কারণ, মূল লক্ষ্য এই গ্যাস নিয়ে, জ্বালানি সংকট নিয়ে চাপে ফেলা। তথ্য কি বলছে জানেন? হরমুজ থেকে শুধু যে জ্বালানি ভর্তি আমাদের জাহাজগুলো আসছে তা নয়, চীন বা থাইল্যান্ডে যে সমস্ত রাশিয়ান জাহাজ যাচ্ছিল সেগুলো মুখ ঘুরিয়ে ভারতের দিকে এগোচ্ছে। মানে সেগুলো ভর্তিও কিন্তু ওই অপরিশোধিত তেল রয়েছে। আর এই সমস্ত কিছুই সম্ভব হচ্ছে কেন্দ্রীয় সরকারের সফল কূটনীতির কারণে। এটাকে তো এখন এড়ানো যাবে না। প্রমাণ হয়ে যাচ্ছে যে আমেরিকার চাপে ভারত মাথা নোয়ায়নি বলেই এই সংকটের মুহূর্তে চীন বা থাইল্যান্ডে তেল দেওয়ার পাশাপাশি পুতিন আমাদেরও তেল দিচ্ছেন। আর 2, সারা বিশ্বের জ্বালানি আটকে রাখলেও আমাদের বিদেশমন্ত্রী আর প্রধানমন্ত্রীর কথা ইরান ফেলতে পারেনি। ফলে তারাও আমাদের তেলের পথে কাঁটা বেচোচ্ছে না, আমাদের জাহাজগুলোকে ছেড়ে দিচ্ছে। এবার তারপর কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ব্যর্থতার তোপ মমতা বন্দ্যোপাধ্যায় দাগবেন কী করে, এইটা ভাবছেন তো? এটা নিয়ে ভাববেন না। তার কারণ একটা ইস্যু না থাকলেও আরেকটা ইস্যু তৈরি করে নেওয়ার নামই राजनीति। कई एक सारे हमारे जहाज खाड़ी के क्षेत्र में अभी मौजूद हैं और करीब 22 जहाज, दो तो भारत की तरफ चल चुका है, 22 वहाँ जहाज हैं। हमारे तरफ से ये भरपूर कोशिश है कि जो भी वहाँ सरकारें हैं उनसे हम लगातार बातचीत करते रहेंगे। মানে বুঝতে পারছেন যে জাহাজগুলো, এই যে জাহাজগুলো পার হয়ে এসছে, তারপরে আরও 22টা জাহাজ এখন কিন্তু ওই লাইনে রয়েছে। এবার এই জাহাজগুলো যখন স্বাভাবিকভাবে আসতো তখন আমাদের দেশে জ্বালানি সংকট ছিল না। ফলে এখন এই জাহাজগুলোকে যদি আনা যায় তাহলে জ্বালানি সংকটটা মিটে যাবে, একের পর এক জাহাজ চলে আসবে। এটা যদি হয় তাহলে সব থেকে বেশি কে খুশি হবে? আমি আর আপনি, মানে আমরা সাধারণ মানুষ, আমরা তো খুশি হবই। আরও একদল খুশি হবে, জানেন তো, তারা আমাদের দেশের না অন্য দেশের, কিন্তু আমাদের দেশের খুশিতে তারাও খুশি হচ্ছে এখন। কারা জানেন? বাংলাদেশ।
কারণ ভারতীয় আধিপত্যবাদের অভিযোগ তোলা বাংলাদেশ হঠাৎ করেই বদলে গেছে, একেবারে লক্ষ্মী ছেলে। কোথাও কোনো রকম ওই বাংলাদেশের রিল টিল কোথাও ভারত বিদ্বেষের নামগন্ধ খুঁজে পাবেন না। এখন সবাই ভুলে গেছে, কারণ ভারত ডিজেল দিচ্ছে আর লক্ষ্মী ছেলের মতো ভারতের ডিজেল বাংলাদেশ নিচ্ছে। ও যারা বলেছিলেন ওখান থেকে কিচ্ছু লাগবে না, সব পণ্য বয়কট, তেল বয়কট কেউ বলতে পারছে না, কারণ ওদের ওখানে জ্বালানি সংকট এখন চরমে। গত সপ্তাহে ভারতের কাছ থেকে ডিজেল কেনার পর আগামী সপ্তাহে আবার তেল কিনতে চেয়ে বাংলাদেশ আবেদন করেছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার অবশ্য এক্ষেত্রে বলে দিয়েছে যে আমাদের দেশে কত পরিমাণ তেল মজুত আছে, কত তেল আসছে, এই সমস্ত খতিয়ে দেখে দেশের চাহিদা মেটানোর পর বাংলাদেশকে ডিজেল দেওয়ার ব্যাপারটা ফের বিবেচনা করা হবে। কিন্তু নিশ্চিত থাকতে পারেন এই সমস্ত ক্ষেত্রে ভারতের মধ্যে একটা নরম ব্যাপার কাজ করে এরা, এবং সবথেকে বড় কথা এটা কূটনৈতিক দিক থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক যে কূটনীতির জোরে ভারত এই জাহাজগুলোকে পার করিয়ে নিয়ে আসছে হরমুজ প্রণালী, ঠিক যেভাবে রাশিয়ার তেল পাচ্ছে, ঠিক সেইভাবেই ভারত হয়তো বাংলাদেশকে ডিজেলটা দেবে, তার কারণ ভবিষ্যতের জন্য। পৃথিবীতে কোনো কিছুই চূড়ান্ত নয়, জানেন তো। এই আজকের বিদ্বেষ কালকে যে আবার ফের বন্ধুত্বে পরিণত হবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এই সম্ভাবনার রাস্তাকে কোনো দিন কূটনীতি বন্ধ হতে দেয় না, মানে অন্তত সুস্থ কূটনীতি। এবার ধরুন ভারত যদি বাংলাদেশকে ডিজেল না দেয় কি হবে? সোজা কথায় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আক্ষরিক অর্থেই বাংলাদেশের ফিউচার ব্ল্যাক হয়ে যাবে। কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোই স্বীকার করেছে যে চরম জ্বালানি সংকটে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও ছুটি দিতে হচ্ছে। এর আগে কী খবর এসেছিল আপনাদের মনে আছে? ওই পাকিস্তানের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে, আর এখন জানা যাচ্ছে পাকিস্তান হতে চাওয়া বাংলাদেশও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে। সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়েছে। শুধু শিক্ষা নয়, বাংলাদেশের শিল্পতালুকগুলোতেও নাকি তালা ঝুলে গেছে। বাংলাদেশের মোট 6টা সার উৎপাদনকারী কারখানার মধ্যে 5টা কারখানায় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, জ্বালানি সংকটটা এমন চরমে পৌঁছেছে, তেল না পেয়ে বাংলাদেশের ঝিনাইদহে পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিয়েছে জনতা। এই পরিস্থিতিতে বাংলাদেশকে যদি ভারত তেল না দেয়, কদিন পরে তাদের দেশে তো গাড়ির চাকাও গড়াবে না। এটা সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারছেন, তাই তার দেশের আমলাদের বলেছেন যে কোনো মূল্যে ভারতকে রাজি করাতে হবে। আমার খুব আজকের দিনে একটা দেখুন, ভালো সময়ে খারাপ সময়ের কথা মাথায় আনতে নেই, এটা একটু নিচু মনের পরিচয়, কিন্তু বিশ্বাস করুন তবুও খুব খুব জানতে ইচ্ছে করছে, জানেন তো। তারেক রহমান যে দলের চেয়ারম্যান, সেই বিএনপির নেতা রাহুল কবির রিজভী এখন কি করছেন? মানে শেখ হাসিনাকে তাড়ানোর পর আপনাদের মনে আছে যখন ওই বাংলাদেশ জুড়ে ওই ভারত বিরোধিতা চরমে, তখন তিনি তার স্ত্রীর ভারত থেকে কেনা শাড়িগুলো ওই আলমারির থেকে টেনে এনে প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছিলেন। এই সেই বিএনপি নেতা। হ্যাঁ, এটা ঘটনা যে তারপরে তিনি বাড়িতে ঢুকতে পেরেছেন কিনা তখন সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম, তারপরে আর খবর নেওয়া হয়নি। কিন্তু সে তারপরে তিনি যেখানেই যান, এখন কি করবেন? তার দলই তো এখন ক্ষমতায়। তখন হাসিনার করা চুক্তির ভিত্তিতে ভারতের কাছ থেকে তেল কিনতে কীরকম লাগছে এটা জানার ইচ্ছেটা বিশ্বাস করুন কিছুতেই দমাতে পারছি না। নিশ্চিতভাবে ভারতের নিজস্ব এনার্জি যতটা লাগে সেটা দেখে ভারত কিন্তু বাংলাদেশকে যথাযথ সাহায্য সবসময় বিগত দিনেও করেছে। আজকের দিনও যখন বাংলাদেশের এই সংকট দেখছে, ভারতই এগিয়ে এসছে সবচেয়ে আগে সেই সংকট দূর করার জন্যে। ভারত কিন্তু 5000 টন 5000 টনের যে ফিউয়েল দরকার সেটা কিন্তু ভারত দেবে। আমি জানি না বাংলাদেশ পাকিস্তানের দিকে চেয়ে আছে কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে আছে কিনা, তুরস্কর দিকে চেয়ে আছে কিনা, যে বাংলাদেশকে এই 16-17 মাস নানাভাবে ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষ উঠানোর জন্যে যেসব জিগির তুলেছিল, আজ শেষ রাতে সেই ভারতের কাছেই হাত জোর করে ভারতের কাছেই কিন্তু রিকোয়েস্ট করতে হয়। কারণ ফ্রেন্ড ইন ডিড ইজ ফ্রেন্ড ইন ডিড। ভারত শত্রু দেশ নয়, ভারত
বন্ধু দেশ। দেশ জানতো আজ নয়তো কাল তাদের যে দেশকে গালাগাল করছে সেই দেশের কাছে হাত ফেলাতে হবে, এবং সেটাই আজকের ডেটে গিয়ে বাস্তব দাঁড়ালো। বাংলাদেশ বুঝতে পেরেছে এবং বুঝতে বাধ্য হচ্ছে আজকের ডেটে তাদের অ্যাকচুয়াল বন্ধু কে, এবং ন্যারেটিভ ওয়াইজ তাদের বন্ধু সেজে এতদিন ধরে তাদের গোটা দেশের পরিস্থিতিটাকে কে বিগড়ে রেখে দিয়েছিল। দেখুন, এতক্ষণ যা যা কথাগুলো বলছিলাম সবাই আমরা মোটামুটি কলার উঁচু করে কথা বলছিলাম, তো বেশ মনে হচ্ছিল বেশ ওরা সব যা শত্রু পড়ে পড়ে আমরা বেশ এখন ভালো জায়গায় আছি, আমাদের তেল আসছে, আমাদের এই যাবতীয় ঘাটতি মিটে যাচ্ছে, হাহাকার থাকবে না। বিশ্বাস করুন, গোটা ব্যাপারটা অত সহজও নয়, অতটা নিশ্চিন্তা হওয়ার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের এই তেল ভাগ্য যখন ভারতের হাতে, তখন ভারতের তেল ভাগ্য কিন্তু কিছুটা হলেও নির্ভর করছে ব্রিক্সের ওপর। ব্রিক্স জানেন তো, ওই ভারত ছাড়া রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো দেশগুলো যারা এই একজোট হয়েছে এই ব্রিক্সের মাধ্যমে। এর বাইরেও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ, ইরান, এরা সব রয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে। এবার এই ব্রিক্সকে মানে আমাদের যে এই তেলের জাহাজগুলোকে ছাড় দিচ্ছে ইরান, তার বদলে তারা একটা ছোট্ট শর্ত রেখেছে, কিচ্ছু চাইনি, যুদ্ধে জড়াতে বলেনি, কিচ্ছু চাইনি, কিন্তু তার বদলে বলেছে এই ব্রিক্সকে, ভারত যেহেতু এখন ব্রিক্সের চেয়ারম্যান, সুতরাং বলেছে ব্রিক্সকে আমেরিকা আর ইসরায়েল এই যে ইরানের ওপর হামলা চালাচ্ছে তার নিন্দা করতে হবে। এই শর্তেই ভারতের তেল ভর্তি জাহাজগুলোকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে ইরানের বিদেশ মন্ত্রক। এবার দেখুন, ব্রিক্সের সমস্ত সদস্য দেশই আমেরিকা বিরোধী, একমাত্র ভারত তারা কিন্তু নিরপেক্ষ। ব্রিক্সকে দিয়ে ভারত যদি এই নিজের উদ্যোগ নিয়ে এই আক্রমণের নিন্দে করায়, তাহলে ভারতের দুটো সমস্যা আছে। এক, সরাসরি আমেরিকার বিরোধিতা করা হয়ে গেল, আমেরিকার সঙ্গে সামান্যতম যেটুকুনি সংযোগ আছে সেটা ছিন্ন হবে। আর দুই, ইসরায়েল কিন্তু ভারতের ঘোষিত বন্ধু দীর্ঘদিন ধরে। সামরিক ক্ষেত্রে এই অপারেশন সিঁদুরের সময় আপনারা দেখেছেন আমরা ইসরায়েল থেকে প্রচুর সহায়তা পেয়েছি। তাদের নিন্দা করাটা ভারতের পক্ষে অন্তত কূটনৈতিক দিক থেকে বেশ চাপের বিষয়। পশ্চিম এশিয়ায় যখন যুদ্ধটা শুরু হয়েছিল, তারপর থেকে খেয়াল করে দেখুন আমাদের দেশের বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রী তারা যেরকম ইরানের বিদেশমন্ত্রী বা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, তেমন ইরান যে দেশগুলোতে হামলা করেছিল সেই সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ওমান, এই দেশগুলোর সঙ্গেও আমাদের সরকারের তরফে কথা হয়েছে। কিন্তু সেখানে হামলার কথা বললেও সেই হামলার মানে কোথাও গিয়ে হামলাটা ঠিক হচ্ছে না, শান্তি ফেরানো উচিত, এই কথাগুলো বললেও কারা হামলা করেছে সেটা তখন কিন্তু ভারত উজ্জ্ব রেখেছিল। অর্থাৎ খুব সূক্ষ্ম একটা ব্যালেন্স রেখে চলতে হচ্ছে এক্ষেত্রে, একটু ইধার উধার হলেই কিন্তু গণ্ডগোল। এখন পর্যন্ত পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর কথা বললেও হামলা নিয়ে সরাসরি কোনো পক্ষের নিন্দা কিন্তু ভারত করেনি। এবং সবথেকে বড় কথা, যে আমিরশাহীতে ইরান হামলা করেছে সেই আমিরশাহীও এই ব্রিক্সের সদস্য, ফলে সেই ব্রিক্সকে দিয়ে ইরানের ওপর হামলার নিন্দা করানো যাবে কি না সেটাও একটা বড় প্রশ্ন। ফলে সেদিক থেকে দেখতে গেলে ব্রিক্স দিয়ে আমেরিকা বা ইসরায়েলের নিন্দা করানোর মধ্যে দিয়ে নিরপেক্ষ ভারতের কূটনীতিকে ইরান যে একটা বড় পরীক্ষার মধ্যে ঠেলে দিয়েছে সেটা কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে। একদিকে কূটনীতির পরীক্ষা, অন্যদিকে তেল, কোনটা এই মুহূর্তে বেশি প্রয়োজন? তবে আমাদের বিশ্বাস কি জানেন, এই পরিস্থিতিগুলোতে পড়তে তো হয়, এবং অতীতে এরকম বিভিন্ন পরিস্থিতিতে ভারত সসম্মানে উত্তীর্ণ হয়েছে, এক্ষেত্রেও নিশ্চয়ই ভারত উতরে যাবে। কারণ ইরান প্রশ্নপত্র পাঠানোর সঙ্গে সঙ্গেই আমাদের বিদেশ মন্ত্রক কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ আমাদের জানিয়েছেন যে ইরানের প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই ভারতের তরফে ব্রিক্সের বাকি দেশগুলোকে বোঝানোর কাজ শুরু হয়েছে। এবার এই বোঝানো হতেও তো একটু সময় লাগে। আশা করা যায় তার মধ্যে আরও বেশ কিছু জাহাজ, যেগুলোর মধ্যে গ্যাস তেল দুটোই রয়েছে, সেগুলো আমাদের দেশে বন্দরে এসে ভিড়ে যাবে। সুতরাং ততদিন আশা করা যায় আমাদের সংকটটা থাকবে। কোনো ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনই ফ্রি অফ কস্ট বা ফ্রি অফ টার্মস হয় না। অবশ্যই কোনো না কোনো ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জের মধ্যে দিয়েই যে কোনো ডিপ্লোম্যাটিক উইন বা যে কোনো ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জের একটা পদ্ধতি, একটা প্রসেসকে আমরা দিনের পর দিন এগিয়ে নিয়ে চলি।
সেখানে যদি ইরান এই ধরনের কোনো ডিমান্ড করে থাকে যে ব্রিক্সে তাদের উল্লেখটা করাটা আবশ্যক, তাদের উপরে আক্রমণের উল্লেখটা করাটা আবশ্যক বা নিন্দা করাটা আবশ্যক, এটাকে আমি অন্তত ইন এ নিউট্রাল ভিউ খারাপ চোখে দেখি না। তার কারণটা হলো যে ওয়ার্ল্ড পোডিয়ামে আমেরিকার এই অ্যাটাককে জাস্টিফিকেশনের দোরগোড়ায় আনার দায়িত্ব বাকি দেশগুলোর অবশ্যই বর্তায়। তার কারণ আমেরিকাকে বলতে হবে শুধু ইরান নয়, ভেনেজুয়েলাকেও কেন আমেরিকা আক্রমণ করেছিল এবং আক্রমণের পরে আজকের ডেটে দাঁড়িয়ে সেই দেশগুলোর ব্যাপারে কি ইনফারেন্স তারা ড্র করছে। ভারত ইরানের পাশে আছে, কিন্তু ভারত বিলিভ করে যে মাল্টি অ্যালাইনমেন্ট ডক্টরিনে ভারত সবার সাথে একটা ব্যালেন্স নির্ভরশীল করে চলতে চায়, কারণ ভারত চায় শান্তি। ভারত এই আক্রমণে ভারত বিশ্বাস করে না। দেখুন, ইরানের দাবি মেনে ব্রিক্সকে যদি ভারত আমেরিকার হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে রাজি করাতে পারে, তাহলে ধরতে হবে বিশ্বের শক্তির ভরকেন্দ্রে বদল এনে ফেলেছে এই পশ্চিম এশিয়ার যুদ্ধটা। আর ধরতে হবে ইরান আমেরিকার এই আধিপত্যবাদ কিছুটা হলেও খর্ব করতে পেরেছে। এবার এই এতক্ষণ ধরে এতগুলো কথা বলছে, আজকে কিন্তু যুদ্ধের কথা একটাও বলিনি। দেখো, যুদ্ধ সংক্রান্ত সবই বিষয়, এটা ঘরের যুদ্ধ, রাজনীতির যুদ্ধ বা সত্যিকারের যুদ্ধ, তেলের যুদ্ধ, সব আছে। কিন্তু ওই মিসাইল টিসাইল ছুঁড়ে যুদ্ধ, কে কী করলো, কটা মারলো, এসব কিছু বলিনি। তার কারণ কি জানেন? কারণ এই যুদ্ধটার আসল উদ্দেশ্যটা কি সেটা নিয়েই একটা সংশয় আছে। যুদ্ধ নর্মালি হয় কেন? এটা আমাদের এখানে কথা আছে যে যুদ্ধ যত ছোটই হোক, জয় করাই হচ্ছে বীরের লক্ষ্য। কিন্তু আধুনিক যুদ্ধ, সেটার মধ্যে তো আরও অনেকগুলো উদ্দেশ্য লুকিয়ে থাকে। সে সরাসরি ওই ওকে মেরে জিতে গেল, ওটার বাইরেও অনেক কিছু থাকে। এই যে আধিপত্যবাদ খর্ব করার কথা বলছি না, অনেকে কি বলছেন জানেন? ইরান আদৌ এই যুদ্ধটা জিততে চাইছে না, ওই মিসাইল টিসাইল মেরে জিততে চাইছে না, কিন্তু এই আধিপত্যবাদকে খর্ব করাটাই ইরানের নাকি আসল উদ্দেশ্য। অনেক বেশি তারা আগ্রহী, মানে সরাসরি জেতার থেকেও ওই আমেরিকাকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য। আমেরিকার অর্থনীতিটা কিন্তু এই জ্বালানি তেলের ওপরেই দাঁড়িয়ে আছে। এই যে জ্বালানিগুলো বিভিন্ন দেশের মধ্যে লেনদেন হয়, বুঝতে পারছেন তো, ওই জায়গাটা আটকে দিয়েছে, হরমুজ প্রণালী আটকে দিয়েছে, তাতেই তো গোটা বিশ্বে হাহাকার লেগে গেছে এই জ্বালানি নিয়ে। এই যে জ্বালানিগুলো, তার মানে এখান থেকে গোটা বিশ্বের লেনদেন হয়, সেই জ্বালানিগুলো লেনদেন হয়, কেনা বেচা হয় এই ডলারের মাধ্যমে। ডলার আমেরিকার মুদ্রা, আর এই ডলার উপরে যেহেতু গোটা বিশ্বটা নির্ভর করে থাকে, এই যাবতীয় লেনদেন যেহেতু ডলার দিয়ে হয়, সেই পেট্রো ডলারের জোরেই আমেরিকার অর্থনীতি গোটা বিশ্বে দাদাগিরি করে বেড়ায়। সেই জায়গাটা যদি ধাক্কা খেয়ে যায়, দেখুন ব্রিক্সের এই যে নিজস্ব মুদ্রায় লেনদেনের যে একটা প্রস্তাব, যেটা নিয়ে আমেরিকা রীতিমতো আতঙ্কিত, সেটারও ভিত্তি তো এটাই। আর আরেকটা প্রস্তাব ইরান দিয়েছে জানেন, ভারতকে যেরকম বলেছে ব্রিক্সকে দিয়ে আমেরিকার এই আক্রমণের নিন্দে করাতে হবে, ঠিক একইভাবে বলেছে বাকি যে জাহাজগুলো তারা ওই চীনা মুদ্রায় লেনদেন করবেন, তাদের ওই ছাড় দিয়ে দেওয়া হবে। এবার বুঝতে পারছেন যে আস্তে আস্তে ওই ডলারের বদলে অন্য মুদ্রায় সে লেনদেন হওয়া মানে ডলারের নির্ভরতা কমে যাবে। ডলার যে মুহূর্তে তার কৌলিন্য হারাবে, আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এমনিতেই এই যুদ্ধ চালাতে ইতিমধ্যে তাদের ভাড়েমা ভবানী অবস্থা হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু সহজ নয়। তার সঙ্গে যদি এই ডলারের বিকল্প মুদ্রার ব্যাপারটা শুরু হয়ে যায়, একবার যদি ইরান এই চাপে পড়ে যদি কোনো দেশ যদি চীনের সঙ্গে ইউএন দিয়ে কেনার বেচা শুরু করে দেয়, অর্থাৎ বিকল্প মুদ্রার লেনদেন শুরু হয়ে যায়, তাহলে ভবিষ্যতে ব্রিক্সের মধ্যেও ওই নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু হবে না, তার কোনো গ্যারান্টি আছে? আর পুরোটা যদি একবার শুরু হয়ে যায়, তাহলে ডলারকে আর কে পুষবে? যুদ্ধে না জিতেও ইরানকে বলে দিয়েছে আমেরিকা, তারা মোটামুটি নাকি ধ্বংস করে ফেলেছে। তাদের নৌঘাঁটি 95% শেষ, তাদের বিমান বাহিনী 90% শেষ, সমস্ত জায়গাগুলোকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। এ সমস্ত তো আমেরিকা বলে বেড়াচ্ছে। ইরান কিন্তু সেগুলো নিয়ে একটা কথাও বলছে না, মেনে নিচ্ছে হয়তো, কিন্তু তার বদলে যেটা বলছে, তারা হেরেও জয়ের কথা বলছে, অর্থাৎ আমেরিকার অর্থনীতিকে ধসিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমেরিকাকে পথে বসানোর কথা বলছে। হয়তো বলা যায় না, ওদের এখন যিনি
এখন দেশটা চালাচ্ছেন, তার হয়তো সব থেকে পছন্দের কথা হবে হার কে ভি জিতনে ওয়ালো কো বাজিগার कहते हैं।